আর 5 উইকেটের পতনের অপেক্ষা শ্রীলঙ্কার এই টেস্ট জিততে। লজ্জার ব্যাপার কি জানেন, ওই টাইম আউট সেলিব্রেশন বলেন কিংবা মুশফিকের হেলমেট দিয়ে সেলিব্রেশন বলেন, সবকিছু শোধ কিন্তু এই ম্যাচটা পরাজয়ের পর লঙ্কানরা খুব ভালোভাবে নেবে যখন তারা উদযাপন করবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসুদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আপনারা নিশ্চয়ই বাংলাদেশের খেলা দেখার চেষ্টা করবেন না। চতুর্থ দিন যখন শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশের পরের 5 জন ব্যাটার 511 রানের যে টার্গেটটা অ্যাচিভ করতে পারলে টিম টাইগার শ্রীলঙ্কার এগেনস্টে সিলেটে টেস্ট জিততে পারবে সেই ম্যাচটায়। প্রথম 5 জন যেভাবে ব্যাট করেছেন, প্রথম 5-এর মধ্যে 3 জন যেভাবে জিরোতে আউট হয়ে গেছেন, বাংলাদেশ যেভাবে যেই ধরনের টেম্পারমেন্ট টেস্ট ক্রিকেটে শো করেছে, এক কথায় অবিশ্বাস্য। আমরা যদি খেয়াল করি, আমরা যদি আলোচনা করি, আমরা যদি ডিসকাশনে যাই, তবে সবচেয়ে দৃষ্টিকটু যে মুহূর্তটা মনে হয়েছিল সেটা হচ্ছে 5th উইকেটের পতন। লিটন কুমার দাস, দ্য ওয়ে হি গট আউট, যেভাবে তিনি স্ট্যাম্প ছেড়ে প্রথম বলে, তার আগের বলেই একটা উইকেটের পতন ঘটেছে। খেলার চেষ্টা করলেন, লিটনের ভাবটা যেন অনেকটা এরকম ছিল, ধুর কি হবার হবে, যা খুশি তা করবো, আগের 4 জন তো আউট হয়ে গেছে, সো আমিও যদি কম রান করি, জিরোতে আউট হয়ে, এতে কোনো কিছু আসবে যাবে না। অথবা ওই যে ওয়ানডেতে আমরা দেখলাম না, লিটন কুমার দাসকে টানা জিরো মারছেন, এরপর তো দল থেকে বাদ পড়ে গেলেন, সেই জিরোগুলো কেন যেন আসলে তার হচ্ছে ব্যাক অফ দ্য মাইন্ডে নক করছিল। এবং একই দলের বিপক্ষে লিটন কুমার দাসের থার্ড জিরোর মধ্যে আবদ্ধ লিটন কুমার দাস, এবং সেই জিরো থেকে তিনি আসলে কবে বের হতে পারবেন, কবে হিরো হতে পারবেন আমরা জানি না। যেই ভাব নিয়ে, যে স্টাইলে, যে টেম্পারমেন্টে একজন ক্রিকেটার খেলছেন, যে টেম্পারমেন্ট একজন ক্রিকেটার টেস্ট ক্রিকেটে গিয়ে দেখালেন, খুবই দুঃখজনক। 5 জন ব্যাটসম্যানের আমরা যদি খেয়াল করি, সেই 5 ব্যাটসম্যানের মধ্যে 3টা জিরো। 5 জন ব্যাটসম্যান যদি আমরা খেয়াল করি, সেই 5 ব্যাটসম্যানের 5 জন আউট হয়ে গেছেন 37 রানের মধ্যে, যখন টার্গেটটা আপনার 511। যখন এখনো খেলা শেষ হতে আরো 2 দিন বাকি রয়েছে, 6টা সেশন বাকি রয়েছে, এবং এই 6 সেশনের মধ্যে বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে ফলো করতো, দেন দে কুড হ্যাভ আ গ্রেট চান্স টু উইন দ্য ম্যাচ। কেন বলছি? একই উইকেটে তো শ্রীলঙ্কাও ব্যাট করলো, একই উইকেটে কামিন্দু বেন্দুস, ধনঞ্জয় ডি সিলভা তারা সেঞ্চুরি মারলেন, আগের ইনিংসে সেঞ্চুরি মেরেছেন। 2 জন ব্যাটসম্যান দুবার করে 4 বার ম্যাজিক ফিগারে গেছেন। বাংলাদেশের রান সেখানটায় হাইয়েস্ট রান হয় 47। দুঃখজনক, খুবই দুঃখজনক এবং খুবই হাস্যকর। টেস্ট ক্রিকেটে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর পরিকল্পনা চলছে, এবং প্রত্যেকটা ম্যাচ খেলে, মানে ইফ ইউ আর দ্য পার্ট অফ দ্য টেস্ট টিম, প্রত্যেক ম্যাচ শেষে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাড করবে 8 লাখ টাকা। আপনি 8 বল খেলতে পারেন না, আপনি 8 ওভার ঠিকভাবে টিকতে পারেন না, আপনি 8 রান করতে পারেন না, 5 জনের মধ্যে 3 জন জিরোতে আউট হয়ে যায়, ম্যাচ ফি হচ্ছে 8 লাখ টাকা। ভাবা যায়? একটা দেশে ক্রিকেটকে ভালো করতে হলে না, সেই ফিল্ডটা ক্রিকেটারদের মধ্যে থাকতে হবে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সেই ফিল্ড কতটুকু ছিল? প্রথম ওভারই যখন ওপেনিং ব্যাটসম্যান আউট হয়ে যান, মাহমুদুল হাসান জয়, এবং মাহমুদুল হাসান জয়ের 12 ম্যাচে এটা হচ্ছে 6 নম্বর জিরো, তিনিও জিরোতে আউট হয়ে গেছেন। অবিশ্বাস্য না? শাহাদাত দীপুকে সুযোগ দেওয়া হয়েছে, আগের ইনিংসে ব্যর্থ হয়েছেন, তিনিও জিরোতে আউট হয়ে গেছেন। আর লিটন কুমার দাস চিল, জিরোতে আউট হওয়াটাই যেন হচ্ছে একটা অন্যরকম একটা ব্যাপার। মানুষ সেঞ্চুরি করে আলোচনায় থাকে, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা 5 উইকেট 5 মেরে অনেকে আলোচনায় থাকে, দুর্দান্ত বল করে আলোচনায় থাকে আইপিএল এ মুস্তাফিজ। লিটন কুমার দাস আমার প্রিয় ক্রিকেটার, তিনি আলোচনায় থাকতেছেন জিরো মেরে, এবং তিনি কোনোভাবেই মুস্তাফিজের থেকে কম আলোচনায় নেই। তিনি কোনোভাবেই কামিন্দু মেন্ডিস কিংবা ধনঞ্জয় ডি সিলভা কিংবা বাংলাদেশ যদি হেরে যায়, তার থেকেও কম আলোচনায় নেই। তার স্টাইলের জন্য স্ট্যাম্প ছেড়ে, ক্রিজ ছেড়ে আমি বেরিয়ে পড়লাম, মন চাইলো মেরে দিলাম, লাগলে লাগলো, নাহলে নাই, কি হয়েছে, ডোন্ট কেয়ার। টেস্ট ক্রিকেটটা আসলে কি তাই? এই ডোন্ট কেয়ার অ্যাটিটিউডের জন্যই কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যাচ ফি 8 লাখ টাকা করতে যাচ্ছে? They're going to take a decision for that. I have my confusion. নাজমুল হোসেন শান্ত বিশাল হাড়ির মধ্যে ছিলেন, অফ স্ট্যাম্পের কত বাইরে একটা বল, উইকেট যখন পড়েছে, আর্লি ব্রেক থ্রু পেয়েছে শ্রীলঙ্কা, ঠিক সেই সময় যখন আমার স্ট্যাবল করার দরকার, সেই দূরবর্তী বলটাকে কিভাবে আসলে এটাকে চেজ করা যায়, সেই লক্ষ্যে আমি চলে গেলাম। টেম্পটেড যে বল, যে ডেলিভারিটা ছিল পার্টিকুলার বোলারের কাছ থেকে, সেই টেম্পটেশনে শেষ পর্যন্ত ফাঁদে পা দিলাম।
বাংলাদেশ দল করা হয়েছে, টেস্ট স্কোয়াড করা হয়েছে এবং পরবর্তীতে সেখানটায় মুশফিকের ইনজুরির কারণে তাওহিদ হৃদয়ের ইনক্লুশন আমরা দেখেছি। দুঃখজনক হলেও সত্য কি জানেন, যিনি শ্রীলঙ্কার এগেনস্টে ডিফারেন্ট ফরম্যাটে গট রানস, সেই পার্টিকুলার তাওহিদ হৃদয়কে আমরা যদি খেয়াল করি এখানটায় খেলানো হয় নাই। দীপুর উপর নির্ভরতা রাখা হয়েছে, নির্ভরশীল হয়েছে দল। দীপুর কোয়ালিটি নিয়ে আমার কোনো ধরনের প্রশ্ন নেই, তার অ্যাবিলিটি নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই, তিনি ভালো ক্রিকেটার এবং ডেফিনেটলি দ্যাটস ওয়াই হি ওয়াজ সিলেক্টেড। কিন্তু যখন আপনি এরকম একটা মেজর সিচুয়েশনে পড়েছেন, আপনার সাকিব আল হাসান নিয়ে, আপনার তামিম ইকবাল নিয়ে, আপনার মুশফিকুর রহিম নেই, তখন ডেফিনেটলি ইউ শুড গিভ আ চান্স টু দ্যাট ব্যাটসম্যান যিনি একই প্রতিপক্ষের বোলিং অ্যাটাককে জানেন তুলনামূলকভাবে, তাদের অ্যাটিটিউড জানেন। এবং সেই পার্টিকুলার ক্রিকেটারকে আমি জাস্ট এনেছি, স্কোয়াডভুক্ত করেছি বসিয়ে রাখার জন্য। আই এম ডিসকাসিং অ্যাবাউট তাওহিদ হৃদয়। খেলানোই হলো না। এই যখন টেম্পারমেন্ট একটা দলের 511 টার্গেটে যখন 37 রানে 5 উইকেট আমরা হারাই, মোটামুটি 400 রানে আমরা হেরে যেতে পারি, এরকম যখন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, তারপর আমাদের মধ্যে কেয়ারলেস ব্যাপারগুলো কাজ করছে, ঠিক তখন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ কি উই হ্যাভ ডাউট। আমি একটা কন্টেন্ট বানিয়েছিলাম, সেখানটায় কেউ কেউ কমেন্ট করেছেন এবং কমেন্ট করতে গিয়ে লিখেছেন কি জানেন, খুব ইন্টারেস্টিং কথাবার্তা লিখেছেন যে আসলে বাংলাদেশের ক্রিকেটারদের কোনো দোষ নেই, শান্তদের দোষ নেই, শাহাদাত দীপুদের কোনো দোষ নেই, লিটন কুমার দাস তিনি শ্রীলঙ্কার এগেনস্টে মোটামুটি অল্প সময়ের মধ্যে 3টা 0 মারলেন ওয়ানডে এবং টেস্ট অ্যাড করলে, তার কোনো দোষ নেই। সব দোষ হচ্ছে জগমোহন ডালমিয়ার। কেন জানেন জগমোহন ডালমিয়ার বলা হচ্ছে? কারণ বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পায় তখন জগমোহন ডালমিয়া হি প্লেড আ বিগ রোল। আইসিসিতে তার একটা বড় রোল ছিল, সাবের চৌধুরীর সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল এবং ফাইনালি বাংলাদেশের সাথে সুসম্পর্কের কারণে টেস্ট স্ট্যাটাসটা পাইতে বাংলাদেশের সুবিধা হয়েছে। সব দোষ তাকে দেওয়া হয়েছে, প্রয়াত জগমোহন ডালমিয়াকে। মানুষ বাংলাদেশের ক্রিকেটটা নিয়ে কোন লেভেলে ফাইজলামি করে? মানুষ কি আসলে বেশি ফাইজলামি করে নাকি আমরা বেশি ফাইজলামি করি? আমরা কি আসলে ফিল করতে পারি আমাদের রোলগুলো? সিনিয়র ক্রিকেটার নিয়ে অনেক আলোচনা হয়, সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা হয়, তামিম ইকবালকে নিয়ে আলোচনা হয়, মুশফিকুর রহিমকে নিয়ে আলোচনা হয়, রিয়াদকে নিয়ে আলোচনা হয়, ইভেন মাশরাফি ডিপিএল এ ব্যাক করার পর আমরা দেখেছি যে প্রথম ম্যাচে তিনি 5 উইকেট পেয়েছেন, তাকে নিয়েও আলোচনা হচ্ছে। আলোচনা হওয়ার কারণটা হচ্ছে ওই দায়িত্ববোধের জায়গায়। সাকিব যত যা কিছুই করে বেড়াক না কেন, এন্ড অফ দ্য ডে সাকিব আল হাসান মাঠে যখন খেলেন তখন তিনি একজন ডিফারেন্ট ক্যারেক্টার। তামিম ইকবাল মাঠে যখন খেলেন একজন ডিফারেন্ট ক্যারেক্টার। মুশফিকুর রহিম তার মতো ক্যারেক্টার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর কখনো তৈরি হবে না। কিন্তু এখন যারা ওই তাদেরকে রিপ্লেস করার স্বপ্ন দেখি আমরা যে এরাই করবে, আসলে সেটা একটা দুঃস্বপ্ন বা দিবা স্বপ্ন। তারা যে টেম্পারমেন্ট শো করছেন, তারা যেভাবে উইকেট বিলিয়ে আসেন, যেভাবে বাংলাদেশ দলের 5 ব্যাটারে 3 জন 0-তে আউট হয়ে যান এবং এই 3 জন ব্যাটার যারা হচ্ছে 0-0-0-তে আউট হয়েছেন, সবাই মিলে খেলেছেন মাত্র 8টা বল, তখন আসলে নৈরাশ্যবাদী হতেই হয়। আর 5 উইকেটের পতনের অপেক্ষা শ্রীলঙ্কার এই টেস্ট জিততে লজ্জার ব্যাপার কি জানেন, ওই টাইম আউট সেলিব্রেশন বলেন কিংবা মুশফিকের হেলমেট দিয়ে সেলিব্রেশন বলেন, সবকিছুর শোধ কিন্তু এই ম্যাচটা পরাজয়ের পর লঙ্কানরা খুব ভালোভাবে নেবে যখন তারা উদযাপন করবে। অনেক হিসাব তাদের বাকি রয়েছে এবং সেই হিসাবগুলোকে কড়ায় গন্ডায় মিলিয়ে দেবার জন্য বাংলাদেশ দল আপ্রাণ চেষ্টা করছে, অনেকটা যেন লিটন কুমার দাসের নেতৃত্বে। সবাই ভালো থাকবেন।